মুম্বাই যে শহরটি তার প্রাণবন্ততার জন্য পরিচিত, এই প্রাণবন্ত শহরটিতে এমন একটি ঘটনা ঘটেছিল যা চিরতরে সাধারণ মানুষের চিন্তাভাবনাকে পরিবর্তন করেছিল। এই শক্তি মিলস মামলার ঘটনাটি সাহস, অবিচার এবং একটি উন্নত ভবিষ্যৎ লড়াইয়ের লক্ষ্য হয়ে উঠেছিল। আকাঙ্ক্ষা একটি 22 বছর বয়সী ফটো সাংবাদিক, যে মুম্বাইতে একটি ইংরেজি ভাষার ম্যাগাজিনে কর্মরত ছিল। প্রতিদিনের মতো সে অফিসে গেছিল, কিন্তু 22শে আগস্টের দিনটি তার জীবনে এত সাংঘাতিক ঘটনা ঘটবে এবং তার জীবনটা তছনছ করে তুলবে সে দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। সেদিন ঠিক কি হয়েছিল জানেন? জানতে হলে পুরো ভিডিওটি দেখবার অনুরোধ করছি। 22 আগস্ট 2013। আকাঙ্ক্ষা এবং তার সহকর্মী একটি অ্যাসাইনমেন্টের কিছু ছবি তোলার জন্য বিকেল 5টায় নির্জন শক্তি মিলস কম্পাউন্ডের উদ্দেশ্যে তাদের অফিস থেকে বেরিয়েছিলেন। তারা 5:30 নাগাদ শক্তি মিলস কম্পাউন্ডের একটি ভাঙা পাঁচিলের কাছে পৌঁছায়। তারা মিলের ভিতরে যাবার জন্য কোনো সঠিক রাস্তা খুঁজে না পাওয়ায় তারা ভাবতে লাগে যে তারা কি করে ক্যাম্পাসের মধ্যে ঢুকবে। সেই সময় দুজন লোক শক্তিমূলের ক্যাম্পাস থেকে বাইরে আসে এবং বলে যে শক্তি মিলে যাবার জন্য সামনে ভালো রাস্তা আছে। তখন তারা দেখে সামনে সত্যিই একটি ভালো রাস্তা আছে এবং তারা শক্তি মিলের ভিতরে প্রবেশ করে। তখন তার সহকর্মী ক্যামেরা দিয়ে মিলের ছবি তোলা শুরু করে এবং আকাঙ্ক্ষা তার ফোন দিয়ে ছবি তোলা শুরু করে। সন্ধ্যা 6:15। সেই লোক দুটি আবার তাদের কাছে আসে এবং তাদের সঙ্গে আর একজন ভারী লোক আসেন। সেই ভারী লোকটি বলে যে তাদের বস আপনাদের ছবি তুলতে দেখে ফেলেছে, তাই আপনাদেরকে আমাদের বসের সঙ্গে দেখা করতে হবে। তখন আকাঙ্ক্ষা এবং তার সহকর্মী তাদের পিছু নেয় তাদের বসের সঙ্গে দেখা করবার উদ্দেশ্যে। তখন আকাঙ্ক্ষা তার অফিসে ফোন করে, কিন্তু তার বস ব্যস্ত থাকায় তার কলটি ধরতে পারে না। যাবার সময় তারা ওই লোকটিকে বলেন যে তারা সামনের দিক দিয়ে যাবে, কারণ সেখানে তাদের গাড়ি রাখা আছে। কিন্তু লোকটি তাদের কথা শোনে না। সে বলে তাদের এই রাস্তা দিয়েই আসতে হবে, যেটা তারা যাতায়াতের জন্য ব্যবহার করে। পথে যেতে যেতে আকাঙ্ক্ষার বসের কল আসে এবং আকাঙ্ক্ষা তার বসকে বলে যে তারা কিছু অফিসারদের সঙ্গে আছে এবং তারা তাদের সঙ্গে শক্তি মিলের উদ্দেশ্যে যাচ্ছেন। হঠাৎ তখন ওই ভারী লোকটি বলে, কিছুদিন আগে এখানে একটি মার্ডার হয় এবং এই মার্ডারটি আমিই করেছিলাম। এরপর তারা ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে। সেই মুহূর্তে ওই লোকটি তাদের 5জন চেলাদেরকে ডাকে এবং যথাক্রমে তারা বিজয় যাদব বিহারী, যাকে 2011 সালে একটি বাড়ি ভাঙার মামলায় গ্রেপ্তার করা হয়, এবং চাঁদ শেখ, যাকে 6 মাস পুলিশ জেল হেফাজতে রেখেছিল, মোহাম্মদ কাশিফ শেখ, তার নামে পুলিশ ইনভেস্টিগেশনের পরে দেখা যায় অনেক অভিযোগ তার নামে এন্ট্রি রয়েছে, মোহাম্মদ সেলিম আনসারি, যে এই প্ল্যানটির মাস্টার মাইন্ড ছিলেন এবং এর বুদ্ধিতেই সমস্ত ঘটনাটি ঘটেছিল। আর শেষজন ছিল অনূর্ধ্ব 18, অর্থাৎ একটি কিশোর। এরপর যা ঘটেছিল তা সমস্ত মুম্বাইবাসীর চিন্তাভাবনাকে বিকলাঙ্গ করে তুলেছিল। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই ছোট্ট একটি অবদান আমাদেরকে ইন্সপায়ার করবে পরবর্তী ভিডিও আনবার জন্য। যাই হোক, আর দেরি না করে আসুন এবার জেনে নিই পরে কি হয়েছিল। এরপর তার আকাঙ্ক্ষার সহকর্মীকে বেঁধে রাখে এবং আকাঙ্ক্ষাকে একটু দূরে নিয়ে যায় এবং তার মুখে একটি বিয়ারের বোতল চেপে ধরে যাতে আকাঙ্ক্ষা চিৎকার করতে না পারে। এরপর একে একে লাগাতার তাকে ধর্ষণ করতে থাকে। আকাঙ্ক্ষা অসুস্থ হয়ে পড়ে, কিন্তু সহজে হার মানে না, সে উঠে দাঁড়ায়। এরপর সেই ধর্ষকরা তাকে ঘটনার জায়গাটি পরিষ্কার করতে বাধ্য করে যাতে তারা প্রমাণ লোপাট করতে পারে এবং একটি ফোনে 2টি অশ্লীল ভিডিও তোলে এবং তারা হুমকি দেয় যদি আকাঙ্ক্ষা পুলিশকে জানায় ঘটনাটি, তাহলে এই ছবি দুটি তারা সোশ্যাল নেটওয়ার্কে ছেড়ে দেবে। এরপর আকাঙ্ক্ষাকে তারা তার সহকর্মীর কাছে নিয়ে যায়। তার সহকর্মীকে নিয়ে সন্ধ্যা 7:15 নাগাদ তারা রেল স্টেশনের দিকে চলে আসে। সে তার সহকর্মীকে জানায় যে তাকে 5জন লোক ধর্ষণ করেছে এবং তার চিকিৎসার প্রয়োজন। মহালক্ষ্মী স্টেশনে পৌঁছিয়ে তার সহকর্মী তাদের বসের সাথে যোগাযোগ করে, তাকে আসতে বলে। তারা ট্যাক্সিতে করে পোদ্দার রোডের জসলাক হাসপাতালের দিকে যান।
আকাঙ্ক্ষা তার মাকে ফোন করে, হাসপাতালে তার সাথে দেখা করতে বলে। আকাঙ্ক্ষা যখন হাসপাতালে পৌঁছায় তখন প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাকে অবিলম্বে ভর্তি করা হয় এবং চিকিৎসা শুরু হয়। 26শে আগস্ট পুলিশের কাছে আকাঙ্ক্ষা ঘটনার কথা বিস্তারিত বলেন। 27শে আগস্ট রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। তার হাসপাতালে বিছানা থেকে মিডিয়া ও নির্মলা সামন্ত প্রভাবলকার, যে জাতীয় মহিলা কমিশনের সদস্য, হাসপাতালে আকাঙ্ক্ষার সাথে দেখা করেছিলেন। সামন্ত প্রভাবলকার বলেন আকাঙ্ক্ষা তার আঘাত এবং ট্রমা থেকে সেরে উঠেছেন। সে চায় যত তাড়াতাড়ি সম্ভব ডিউটিতে যোগ দিতে। এরপর ঘটনাটি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে দ্রুত ছড়িয়ে পড়ে। মানুষ প্রতিবাদ মিছিল অবরোধ শুরু করতে থাকে, যা সারা দেশ জুড়ে তোলপাড় শুরু করেছিল। 3রা সেপ্টেম্বর 19 বছর বয়সী কল সেন্টারে কর্মরত মেয়ে মিডিয়াকে জানায় যে তিনি 31শে জুলাই 2013-তে শক্তি মিলস কম্পাউন্ডে 5 জনের দ্বারা গণধর্ষণ হয়েছিলেন। আকাঙ্ক্ষার মামলার সাথে যুক্ত 3 জনকে অভিযুক্ত করা হয়েছিল। মেয়েটি তার প্রেমিকার সাথে শক্তি মিলস কম্পাউন্ডে গিয়েছিল, যেখানে অভিযুক্তরা আকাঙ্ক্ষার মতোই তাকে ধর্ষণ করার আগে তার বয়ফ্রেন্ডকে বেঁধে মারধর করে। এই ঘটনার পর দোষীরা ছত্তিশগড়ে পালিয়ে যায় বলে তিনি দাবি করেছিলেন। এরপর মুম্বাই পুলিশ মেয়েটিকে একটি 2 ফিঙ্গার টেস্ট করতে বাধ্য করে, যা যৌন কার্যকলাপের প্রমাণ হিসেবে পরীক্ষা, যেটি নিষিদ্ধ ছিল। 10ই মে 2013 সালে মহারাষ্ট্র সরকারের একটি রেজলিউশন পাশ করে এবং তাতে বলা হয়েছিল যে পরীক্ষাটি আর পরিচালনা হবে না, কারণ এই টেস্টটি খুবই অপমানজনক এবং চিকিৎসা ও বৈজ্ঞানিকভাবে অপ্রাসঙ্গিক, যা একজন ধর্ষিতার স্মৃতিগুলিকে মনে করিয়ে দেয়। এই ঘটনা ছড়িয়ে গেলে মুম্বাই পুলিশের উপর সাধারণ জনতা ক্ষিপ্ত হতে শুরু করে। এরপর পুলিশ জোর কদমে এই কেসটির তদন্ত শুরু করে এবং অপরাধীদের খুঁজতে থাকে। 23শে আগস্ট 7 রাস্তার ধোবিঘাট বস্তিতে তার বাড়ি থেকে চাঁদ শেখকে প্রথম গ্রেপ্তার করা হয়। বিজয় যাদব গ্রেপ্তার হওয়া দ্বিতীয় অভিযুক্ত, যে মদনপুরার দাউদ চাউলের একটি ভিডিও ক্লাবে ঘুমাচ্ছিলেন। 24শে আগস্ট ভোর 3টেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। শেখ ও যাদবকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 24শে আগস্ট গোভান্ডের একটি গোপন আস্তানা থেকে সিরাজ রহমান খান ওরফে সিরজুকে গ্রেপ্তার করেছিলেন। 25শে আগস্ট ভোর 3টেই নায়ার হাসপাতালের বাইরে থেকে কাশিম শেখকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অপরাধের পরে কাশিম শেখ আগ্রিপাদার নিজের বাড়ি ফিরে আসে। সে টিভি দেখতে থাকে যখন একজন পুলিশ কাছ থেকে তার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য একটি ফোন পায়। তখন তার শার্ট পরিবর্তন করেন, তারপর তার মায়ের কাছ থেকে 50 টাকা নেন এবং বাড়ি থেকে বেরিয়ে যায়। সেলিম আনসারি, যাকে পুলিশ অপরাধের প্রধান পরিকল্পনাকারী হিসেবে বর্ণনা করেছিলেন, তাকে সর্বশেষ গ্রেপ্তার করা হয়েছিল। 25শে আগস্ট সকাল 11টায় দিল্লি হরিয়ানা সীমান্ত থেকে দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে। আনসারি গোভান্ডিতে লুকিয়েছিল এবং একটি দূরপাল্লার ট্রেনে দিল্লিতে পালিয়ে গিয়েছিল। সম্ভবত সে কুর্লা থেকে ট্রেনে উঠেছিল। আনসারি ভারত নগরবস্তিতে একটি আত্মীয়র বাড়িতে লুকিয়েছিল এবং নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। বেড়াতে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। একজন অফিসার বলে যে আনসারি জানতো না পুলিশ তাকে খুঁজছে। আনসারি শান্তভাবে তার আত্মীয়র বাড়ির দিকে যাচ্ছিল যখন 4 জনের একটি পুলিশ দল তাকে আক্রমণ করে। টাইমস অফ ইন্ডিয়া জানায় যে মুম্বাই পুলিশ আনসারিকে শনাক্ত করতে মোবাইল ফোন ট্র্যাকিং করেছিল এবং দিল্লি পুলিশকে বলেছিল তাকে কোথায় খুঁজতে হবে। 25শে আগস্ট তাকে দিল্লির আদালতে হাজির করা হয় এবং 25শে আগস্ট মুম্বাইতে ফিরিয়ে আনা হয়। এরপর 19শে সেপ্টেম্বর 2013-তে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। বাচ্চা ছেলেটির বিরুদ্ধে অভিযোগের আবেদনটি শিশু আদালতে দেওয়া হয়। অবশেষে মোহাম্মদ আশফাক শেখকে গ্রেপ্তার করে, যে কল সেন্টারে কর্মরত মেয়েটির ধর্ষণকাণ্ডে বিজয় যাদব, মোহাম্মদ কাসিম শেখ এবং মোহাম্মদ সেলিম আনসারির সাথে যুক্ত ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং গণধর্ষণের জন্য 376, 377, 120, 342 এবং 343 অন্যায়ভাবে সংযম করার জন্য এবং ধারা 506
ভয় দেখানোর জন্য এবং 201 প্রমাণ ধ্বংস করার জন্য দায়রা আদালত 2013 সালের 14 অক্টোবর থেকে প্রসিকিউশনের মামলার বিচার শুরু করার নির্দেশ দেন। প্রসিকিউশন তথ্য প্রযুক্তির আইনের ধারা 67A অধীনে একটি চার্জ যুক্ত করতে হয়েছিল। শালিনী যোশী ছিলেন ফাস্ট ট্র্যাক আদালতের প্রধান বিচারক, যেটি উভয় মামলার শুনানি করেছিল। আদালত বিশেষ পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকমকে জানায় যে যেহেতু বিষয়টি দ্রুতগতিতে চলছে তাই 7 দিনের মধ্যে বিচার শেষ করতে হবে। আদালত আরও বলেন মামলার বিচার নিয়মিত চলবে। 14 অক্টোবর 2013 বিচারের প্রথম দিনে 3 জন সাক্ষী তাদের জবানবন্দি দেন। 15 অক্টোবর কল সেন্টারে কর্মরত মেয়েটির মা ও তার বস জবানবন্দি দেন। দ্বিতীয় ও তৃতীয় দিনে কার্যক্রম ইন ক্যামেরা অনুষ্ঠিত হয়। 17 অক্টোবর 22 বছর বয়সী ফটো সাংবাদিক তার 4 জন হামলাকারীর সামনে আদালতে জবানবন্দি দেন এবং 4 ঘন্টার জবানবন্দির সময় তাদের শনাক্ত করতে সক্ষম হন। কল সেন্টারে কর্মরত মেয়েটি 30 অক্টোবর আদালতে জবানবন্দি দেন। নিকমের মতে সকালে বিচার শুরু হওয়ার সাথে সাথে মেয়েটি কাঁদতে শুরু করে। সে রীতিমতো কাঁপছিল। সে অভিযুক্তকে ভয় পান বলে বিচারক তার হাত ধরে এবং তাকে সাহস যোগায় এবং 5 অভিযুক্তের মধ্যে 4 জনকে চিহ্নিত করেন। 20 নভেম্বর 2013 কল সেন্টারে কর্মরত মেয়েটির বয়ফ্রেন্ড, যিনি তার সাথে মিলিটারিতে গিয়েছিল, আদালতে জবানবন্দি দিয়েছিল। 13 জানুয়ারি 2014 আকাঙ্ক্ষার সহকর্মী ক্যামেরার সামনে আদালতে সাক্ষ্য দেন এবং অভিযুক্তদের শনাক্ত করেন। 15 জুলাই 2014 জুভেনাইল জাস্টিস বোর্ড অপরাধের সাথে জড়িত কিশোর ধর্ষককে দোষী সাব্যস্ত করে এবং নাসিকের একটি সংস্কার স্কুলে তাকে 3 বছরের কারাদণ্ড দেন। ভারতীয় আইনে একজন কিশোর অপরাধীর সর্বোচ্চ শাস্তি 3 বছর হেফাজতে থাকার সময়। এরপর 20 মার্চ 2014 5 জন অপরাধীকে সেক্সুয়াল অ্যাসাল্ট, গণধর্ষণ এবং প্রমাণ লোপাটের জন্য 13টি অভিযোগে দোষী সাব্যস্ত করে। পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকম বলেন তাদের কঠোরতম শাস্তি দেওয়া উচিত, কারণ এই ঘটনাটি যেন দ্বিতীয়বার কেউ না করতে সাহস পায়। বিজয় যাদব, মোহাম্মদ কাসিম শেখ এবং মোহাম্মদ সেলিম আনসারিকে 2টি গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করেন, যেখানে সিরাজ খান, চাঁদ শেখ এবং বাচ্চা ছেলেটির যথাক্রমে ফটো সাংবাদিকের মামলার কেসটিতে দোষী সাব্যস্ত হন। 21শে মার্চ মুম্বাই হাইকোর্টে কল সেন্টারে কর্মরত মেয়েটির কেসের অভিযুক্ত বিজয় যাদব, মোহাম্মদ কাসিম শেখ এবং মোহাম্মদ সেলিম আনসারি সহ মোহাম্মদ আশফাক শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু সাধারণ মানুষের প্রতিবাদ এবং আন্দোলন সারা দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করে যে আকাঙ্ক্ষা দোষীদের ফাঁসি দিতেই হবে এবং তারা দৃঢ় প্রতিজ্ঞ হন যে যতদিন না তাদের ফাঁসি দেওয়া হচ্ছে তারা প্রতিবাদ চালিয়ে যাবে। 2টি গণধর্ষণ মামলায় 3 জন অপরাধী যথাক্রমে বিজয় যাদব, কাসিম শেখ এবং মোহাম্মদ সেলিম আনসারি। আইনজীবী নিকম আইপিসি 376E ধারা অনুসারে তাদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য একটি আবেদন করেছিলেন এবং তারা দোষী সাব্যস্ত হওয়ার পর কোর্ট তাদের ফাঁসি মঞ্জুর করে। অবশেষে 4 এপ্রিল 2014 সালে তাদের ফাঁসি দেওয়া হয় এবং সিরাজ খান, চাঁদ শেখ এবং মোহাম্মদ আশফাক শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আপনারা এতক্ষণ ভিডিওটি দেখলেন এবং এটা বুঝলেন আমরা যদি দোষীদের শাস্তি দেওয়ার লড়াই চালিয়ে যাই এবং ভয় না পেয়ে সামনে এগিয়ে যাই তাহলে একদিন তাদের অবশ্যই শাস্তি হবে। যাই হোক, এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে নিজস্ব মতামত লিখতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না।